কাজ করেনি। আর যখনই আমাদের দেশে কেউ যখন কাজ করে না তখন একটা সহজ উপায় আছে আমাদের দেশে, সেটার জন্য আমরা সবকিছু মেনে নিই, সেটার জন্য আমরা সবকিছু ভুলে যাই। সেটা হচ্ছে ধর্ম। আমাদের দেশে ধর্মের নামে সবকিছু করা যায়। কোন সরকার যদি কোনো কাজ যদি না করে থাকে, যখনই নির্বাচন আসবে তখনই ধর্মকে এগিয়ে রাখবে। কি আমরা রাম মন্দির করেছি, আমরা এটা করেছি, আমরা বিদেশে মন্দির করেছি। আমার কথা হচ্ছে নির্বাচন মন্দির বানানো নিয়ে না। 2024 নির্বাচন কে কতগুলো মন্দির বানাচ্ছে, কে কতগুলো মসজিদ বানাচ্ছে, না 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 না, এই নির্বাচনটা সেই নির্বাচন নয়। 2024 নির্বাচনটা হচ্ছে কে কতগুলো হসপিটাল বানাচ্ছে, কে কতগুলো স্কুল বানাচ্ছে, কে কতগুলো রাস্তা বানাচ্ছে, আর কে মানুষকে ভালো রাখছে, সে হিন্দু হোক, মুসলিম হোক, ইসাই হোক বা যে কোনো কমিউনিটি হোক। এই নির্বাচনটা হচ্ছে সেই নির্বাচন। আমি আপনাদেরকে রাজনীতি বোঝাতে আসিনি, আপনারা রাজনীতি আমার চেয়ে বেশি বোঝেন। এবং যারা আমাদের দলের কর্মী আছে, মানুষকে বোঝানোর একটা মাত্র দিন আছে। যারা এখনো ভাবছে যে কেন্দ্র সরকারকে ভোট দিলে বা বিরোধী দলকে ভোট দিলে হয়তো ওরা আরো 100 টাকা গ্যাসের দাম, 1000 টাকা গ্যাসের দাম, 1100 টাকা গ্যাসের দামটা 500 টাকা করবে, না না না। নির্বাচন হয়ে যাওয়ার পর গ্যাসের দাম বাড়বে, সমস্ত দাম বাড়বে, কারণ যে টাকাগুলো খরচা হচ্ছে নির্বাচনে সেটা তো আদায় করতে হবে। সেই জায়গা থেকে আমি বলবো আমাদের সরকারের কিছু কাজ। এই নির্বাচনটা কে কতগুলো হসপিটাল বানাবে, স্কুল বানাবে, সেটা নিয়ে যেটা বললাম, তাহলে আপনারা শুনে রাখুন। এই ডিস্ট্রিক্টে আমাদের সরকার 2013 পর থেকে অনেকগুলো সুপার স্পেশালিটি হসপিটাল বানিয়েছে, এসএনএসইউ চাইল্ড কেয়ার বানিয়েছে। এবং সবচেয়ে বেশি জরুরি সেটা হচ্ছে একটা গরিব মানুষ যদি বেশি বড় অসুখ হয়ে যায়, তারা প্রাইভেট হসপিটালে যেতে পারতো না, কারণ তাদের কাছে পয়সা নেই। তারা সরকারি হসপিটালে যেত, যখন ডেট পাবে, কারণ অনেক লাইন লাগে, সেই ডেট পাওয়া অবধি তাদেরকে বসে রাখতে হতো। কিন্তু আমাদের সরকার স্বাস্থ্য সাথীর মতন কাজ নিয়ে এসছে, স্বাস্থ্য সাথীর মতন প্রকল্প নিয়ে এসছে। গরিব মানুষও প্রাইভেট হসপিটালে গিয়ে চিকিৎসা করাতে পারে, তারা লাইনে না দাঁড়িয়ে থাকলেও তাদের চিকিৎসা হবে প্রাইভেট হসপিটালে। এইটা অন্য কোথাও নেই। তাহলে ভোটটা আপনারা কাকে দেবেন? যে আপনাদেরকে নিয়ে থাকে, আপনাদেরকে নিয়ে ভাবে, তাকে তো ভোট দেওয়া উচিত। এই ডিস্ট্রিক্টে অনেকগুলো প্রাইমারি স্কুল করা হয়েছে, অনেকগুলো হস্টেল করা হয়েছে, ছেলেদের জন্য আলাদা, মেয়েদের জন্য আলাদা। যারা বাইরে থাকে, গরিব মানুষ, যারা হয়তো বাড়ি ভাড়া করে থাকতে পারবে না, তাদের বাবা মার কাছে অতটা পয়সা নেই, কিন্তু তাদের জন্য ফ্রিতে হস্টেল করা হয়েছে। আইটিআই কলেজ করা হয়েছে, পলিটেকনিক কলেজ করা হয়েছে। এইবারে আপনারা বলুন, এই যে আমাদের পরের প্রজন্ম অনেকগুলো বাচ্চাগুলো এসছে এখানে, তার জন্য ভালো পড়াশোনা পায়, শিক্ষা পায়, সেটার জন্য আমাদের সরকার ভেবেছে। এবার আপনারা কাকে ভোটটা দেবেন? আমাদের সরকার এখানেও থামেনি, কিন্তু অনেক গরিব বাচ্চারা আছে, তাদের বাবা মা অতটা ভালো রোজগার করতে পারে না হয়তো, কিন্তু পড়াশোনা অত্যন্ত ভালো। একটা জায়গায় পিছিয়ে আছে, বাবা মার কাছে পয়সা নেই, সেইখানেও আমাদের সরকার এক পায়ে দাঁড়িয়ে আছে। তাদের কাছে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে 10 লক্ষ টাকা করে লোন দেওয়া হয়, যে গরিবের বাচ্চারাও তারা ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, যদি পড়াশোনা যদি ভালো হয়, তা তাদের স্বপ্ন সত্যি করতে পারে। যেভাবে গরম বাড়ছে, 2014 আসার পর থেকে দিদি সবুজ সাথীর মতন প্রকল্প নিয়ে এলো, যেখানে প্রত্যেকটা স্টুডেন্ট সাইকেল পায়। এবার চলে আসি মেয়েদের জন্য। আমাদের রাজ্যের মেয়েদেরকে নিয়েও দিদি অনেক ভেবেছে। আগে মেয়েরা বেশি দূর অব্দি পড়াশোনা করতে পারতো না, কারণ বাবা ভাবতো বেশি কি পড়িয়ে লাভ, তাদের পড়াশোনা করে তাদের বিয়ে করিয়ে দিই। তাদের পাশে দিদি দাঁড়িয়েছে কন্যাশ্রীর মতন প্রকল্প নিয়ে এসে, যতটুকু চাইবে, যতদিন চাইবে মেয়ে পড়তে পারে, তার পাশে আমাদের দিদি, আমাদের সরকার দাঁড়িয়েছে। সেইখানে থামেনি। অনেক গরিব পরিবার আছে যারা মেয়ে বিয়ে দেওয়ার জন্য ঠিক মতো অর্থ জমাতে পারে না, তার পাশেও আমাদের দল, আমাদের নেত্রী, আমাদের সরকার দাঁড়িয়ে আছে। রূপশ্রীর মতন প্রকল্প, যেখানে 25,000 টাকা করে দেওয়া হয়। এবার এখানেও থামেনি। অনেক গৃহবধূ আছে যারা রোজগার করে না, তারা সারা জীবন স্বামী কি দেবে, বাড়িতে দাদা কি দেবে, বা বাড়ির লোক কত টাকা দেবে চাইতে হয়, কিন্তু তাদের পাশে আমাদের নেত্রী, আমাদের সরকার, আমাদের মুখ্যমন্ত্রী দাঁড়িয়েছে। লক্ষ্মীর ভান্ডারের মতন প্রকল্প নিয়ে এসে, যে প্রত্যেকটা মহিলা আমাদের রাজ্যে 500 টাকা ছিল, সেটা আজকে 1000 টাকা, 1200 টাকা করা হয়েছে। এবারে আপনারা বলুন। তারা বললো কি হ্যাঁ আসুন, আমি বললাম ধপ মারছে।
শুধু ডাকছে, কেউ থাকবে না, মাঠ ফাঁকা থাকবে, খুব কম হলে পার্টির লোকেরাই থাকবে, যারা আমাদের দলে যারা কর্মীরা আছে, যারা বুথ লেভেলের কর্মী তারাই থাকবে। তবু দলকে ভালোবাসে আমি চলে গেলাম। আমি এক পয়সা মিথ্যা কথা বলছি না, ফুটেজ গুলো আছে, ভিডিও গুলো আছে। রাত্রে 8টার সময় যেইভাবে মাঠ ভর্তি ছিল, সেইখানে বোঝা যায় যে তৃণমূল কংগ্রেসের প্রতি মানুষের বিশ্বাস কতটা, মানুষের আস্থা কতটা, এবং তৃণমূল কংগ্রেস যে কথা দেয় সে কথা রাখে, এইটা পরিমাণ হলো, এটা প্রমাণ হলো কালকে রাত্রটা গিয়ে। তো এটুকু বলবো যে পুরো বাংলা জুড়ে আমরা ঘুরছি, দিদি, অভিষেক, আমরা কোথাও নিরাশ হইনি। হয় না, লোকে বলে কি এখানে আমরা হারবো, এখানে আমরা জিতবো। আমার এটা কোথাও মনে হয়নি। যেখানে যেখানে গেছি আমার মনে হচ্ছে আমরা সব জায়গায় জিতছি, কারণ রাস্তায় মানুষ নেমেছে, আর মানুষের মুখ দেখলে বোঝা যায় সে দেখতে এসছে না ভোট দিতে এসছে না ভালোবাসতে এসছে। তো এই নির্বাচন 2024-এর নির্বাচন, আমি এটুকু আপনাদের সামনে বলে যাচ্ছি যে 2019-এ আমাদের রেজাল্ট কি ছিল আমরা সবাই জানি, কিন্তু 2024-এ সেই তৃণমূলে আমাদের সিট অনেক বেশি মার্জিনে বাড়বে। আজকে দিনটা আপনারা লিখে রাখুন, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। চলে আসে এখন টিভি খুললেই দেখা যায় যে আমাদের রাজ্যে এটা হয়নি, আমাদের রাজ্যে ওইটা হয়নি, এইটা বিরোধী দলরা বলে থাকে। আমার একটাই প্রশ্ন, এইটা তো কোন মুখ্যমন্ত্রী হচ্ছে না। এই নির্বাচনটা আমাদের স্টেটে কে মুখ্যমন্ত্রী হবে তার জন্য নয়, এই নির্বাচনটা আমাদের দেশকে সামনের 5 বছর কারা চালাবে সেইটা নিয়ে। এবং আমার কিছু প্রশ্ন আছে, যেটা আমি বললাম, আমি আপনাদের ভোট চাইতে আসিনি, আপনাদের গণতান্ত্রিক অধিকার, আপনারা যাকে ইচ্ছায় ভোট দিতে পারেন, কিন্তু হ্যাঁ, ভোট দেওয়ার আগে আপনাদেরকে কিছু প্রশ্ন করতে হবে সেই দলকে যাকে আপনারা ভোট দেবেন।